হ্যালো এভরিওয়ান, আগের থেকে শরীরটা অনেক ভালো আছে। তোমাদের কাছে ঘটনা নিয়ে আসলাম। সবাই কেমন আছো এই ঠান্ডায়? অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আজকে দুর্দান্ত একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ তোমরা জানো এখানে সত্যি ঘটনা আমাদের কিন্তু শেয়ার করা হয়, তোমাদেরই পাঠানো ঘটনা। আরো একটা কথা বলি, কালকে দুর্দান্ত একটি টিপস আসছে ঠিক সকাল 10টায়। সবাই কিন্তু চোখ রেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ শর্টসগুলো কিন্তু যে আসে টিপস ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু কাজ দিয়েছে, তারা কিন্তু উপকৃত হয়েছে। তার কারণেই বলছি, আমি তোমাদের পুরো স্বরূপও সেগুলো কিন্তু তুলে ধরি। এবার আমরা ঘটনায় যাব। ঘটনাটা কাজল ভৌমিক বোন, যে তার একটি অভিজ্ঞতা জানিয়েছিল কলকাতার একটি নামি দামি হসপিটালে 1 মাস থাকার একটি ভৌতিক অভিজ্ঞতা। সেই বোনের, তার ছোট বোনের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে তোমাদের শোনাবো। তোমাদের আমি অগ্রিম জানিয়েছিলাম যে তার বোনের জীবনে একটা ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটে। সেই ঘটনাটাই আজকে আমরা জানবো। আমাদেরকে কাজল বলে, দিদি ভাই, আমার বোন লাভ ম্যারেজ করে। যে ছেলেটাকে বিয়ে করেছিল আমাদের ধর্মের ছিল না, ছেলেটা ছিল উড়িয়া। তো উড়িয়া একটা ছেলেকে বিয়ে করতে আমার মা বাবা মেনে নেয়নি, ওরা কিন্তু লাভ ম্যারেজ করে, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তারপর যখন সবাই জানাজানি হলো যে ও বিয়ে করেছে, তখন ওরা একটা জায়গায় ভাড়া থাকতো, একটা বাড়িতে, বোন আর বোনের হাজবেন্ড। যখন তারা মানে আস্তে আস্তে দিন যায় পরিচয় হয়, একটা রাগারাগি হয় একটা সময়, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। কিন্তু ছেলের বাড়ি থেকে মেনে নেয়নি। যখন মেয়েদের বাড়ি থেকে, সবসময় মেয়েদের বাড়ি থেকে আগে মেনে নেয়, কারণ যতই হোক মেয়ে তো বাইরে রয়েছে। তো যখন তারা বোনের বাড়িতে যায় তখন গিয়ে দেখে বোনের মানে ভগ্নিপতি খুবই সুন্দর, উঁচু লম্বা ফর্সা, দেখতে সুন্দর। আর সব থেকে বড় কথা, কাজল বলে, দিদি ভাই, ওই আমার যে ভগ্নিপতি বোনের বর ছিল, বলছে এত মানে ভালো সম্মান মানুষকে দিতে হয়, কিভাবে বাচ্চাদের কিরম সম্মান দিতে হয়, বড়দের কিরম সম্মান দিতে হয়, ওর কাছ থেকে প্রত্যেকটা মানুষের শেখা দরকার। বলে লাখে বলবো না দিদি ভাই, কোটিতে একটা ছেলে হবে, এত ভালো। তখন আমার বাড়ি থেকে আমার মা বাবা বলল যে ঠিক আছে, একটা ভালো ছেলেকে যখন বিয়ে করেছে তো তাদের বাড়ি থেকে মানেনি তো কি হয়েছে, ও উড়িয়া তো কি হয়েছে, এখন তো ওরকম জাত কোনো কেউ মানে না, ওরা যদি ভালো থাকে তাহলে ভালো সংসার করুক। এই ভেবে আমার মা বাবা কিন্তু সম্পর্ক করে, আমরা যাওয়া আসা করতাম। আমাদের কাজল বোন বলে, দিদি ভাই, বহুবার কিন্তু আমি আমার বোনের বাড়ি গেছি, ওরাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। যখন আমার বোন 3 মাসের প্রেগনেন্ট, তখন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ঘটেছিল এই রকম, একদিন সন্ধ্যাবেলা আমরা বাড়িতে বসে সবাই গল্প করছি, বাড়িতে মা, আমি, আমার ভাই, আমার বাবা, আমরা সবাই বসে গল্প করছি সন্ধ্যাবেলা। হঠাৎ করে ওইখানে আমাদের পাশের বাড়ির এক দাদার শ্বশুর বাড়ি আমাদের পাড়ায়, তার বিয়ে হয়েছিল ওই পাড়াতে। তো সে হঠাৎ করে আমাদের বাড়িতে আসে, এসে বলল যে কিরে, তোরা জানিস না কিছু, বাড়িতে বসে সবাই গল্প করছিস, চুপচাপ বসে আছিস কি করে, যা, তোর ভগ্নিপতি তো শেষ হয়ে গেছে। আমরা শুনে বললাম ভগ্নিপতি কি হয়েছে? বলল গিয়ে দেখ। আমরা সবাই ছুটে যাই, আমাদের বাড়ি থেকে 30 মিনিট দূরত্বে, 30 মিনিট দূরত্বে ওরা ভাড়া থাকতো, অতিক্রম করে যেতে হবে। আমরা শোনা মাত্রই ছুটে গেলাম। আমরা ছুটে গিয়ে দেখলাম, আরে একটা খালের মধ্যে আমার বোনের যে বর, সে মানে পুড়ছে, জ্বলন্ত অবস্থায় খালের পাশে পড়ে আছে। আমার মা প্রথমে ছুটে যায়, আমরাও যাই। কোনো রকমে ওখানে পাড়ার লোকজন, পার্টি ক্লাবের লোকজন সবাইকে বলে আমার বোনের যে বর তাকে হসপিটালে ভর্তি করা হলো, নিয়ে গেল, অনেকটা পুড়ে গেছে। বোনকে জিজ্ঞেস করলাম যে এটা কি করে হলো। বোন বলল জানি না, বলতে পারবো না, আমরা তো ঘরেই ছিলাম, হঠাৎ করে এটা হয়েছে। আজ পর্যন্ত
বলে দিদিভাই আজ পর্যন্ত জানতে পারলাম না কেউ যে ওর অ্যাকচুয়ালি কি করে গায়ে আগুন লেগেছিল। বোন কিন্তু এই জিনিসটা জানায় না। ভগ্নিপতি যখন হসপিটালে ছিল অ্যাডমিট, তখন ভগ্নিপতিকেও কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে, ও কিন্তু বলেনি। এদিকে বোনকেও জিজ্ঞেস করেছে, বোনও কিন্তু বলছে আমি জানি না। ওরা কিন্তু ঘরের মধ্যেই ছিল দুজনে একসাথে, কিন্তু কি করে আগুন লেগেছে এটা কেউ জানে না। ঠিক 1 মাস পর একটা খুব খারাপ সংবাদ আসলো। আমার বোনের বর মানে আমাদের ভগ্নিপতি মারা গেছে। 1 মাস হসপিটালে ও জীবনের সাথে লড়াই করেছে, মৃত্যুর সাথে লড়াই করেছে, কিন্তু মারা গেছে। অনেকটা পুড়ে গেছিল, 70% পুড়ে গেছিল, আর বাঁচতে পারিনি। তারপর বোনকে আমরা নিয়ে চলে আসি। বোনের শ্বশুর বাড়ি থেকে বলল যে না, আমাদের ছেলে যখন নেই আমরা তোমাকে রাখতে পারবো না, কারণ আমাদের ছোট ছেলে আছে। 2 ভাই ছিল তো, 1 ভাই বড় ছেলে মারা গেছে, ছোট ভাইটা ছিল। ছোট ভাইটা ইয়ং, দেখতে শুনতে ভালো, বললো বাড়িতে রাখলে বদনাম হতে পারে, লোকে অনেক কথা বলতে পারে, কিছু একটা খারাপ কিছু ঘটতে পারে, তার জন্য আমরা রাখবো না, সন্তানটা হোক। যদি ছেলে হয় তাহলে পরে আমরা ছেলেকে ঘরে নিয়ে আসবো, মানে বাচ্চাটাকে নেবে, বোনকে না। আর যদি মেয়ে হয় তাহলে আমরা নেব না, এই কথা পরিষ্কার ক্লিয়ার করে দেয়। তো আমাদের কাজল বলে দিদিভাই আমাদের তো মেয়ে, মানে বোনটা তো আমাদের, কিছু করার নেই। তখন ও প্রেগনেন্ট, ওকে আমরা বাড়ি নিয়ে আসি। বাড়িতে থাকলো ওর 10 মাস 10 দিনে। যখন বাচ্চাটা হলো, ওর মেয়ে হলো। মেয়ে হতে হতেই ওর শ্বশুর বাড়ি থেকে বলে দিল যে না, আমরা নেব না, মেয়ে হয়েছে, মেয়ে সন্তান আমাদের দরকার নেই। শাশুড়ি বলল, একজন মেয়ে হয়ে একটা মেয়েকে অবহেলা করলো। সেও কিন্তু একজন মা, একটা মেয়ে, কিন্তু সে বলল না, মেয়ে হয়েছে, আমরা বাড়িতে নেব না। হলো। তারপর এরকম করে বোন কি করবে, তাকে তো চলতে হবে, বাচ্চার দুধ লাগবে, ওষুধ, সব কিছুর খরচা কে দেবে? কাজলের মা তখন রান্নার কাজ করে, পাশাপাশি তার ছোট বোন সেও বাচ্চাটাকে রেখে কাজলের কাছে সে কিন্তু কাজে যেত, রান্নার কাজে। রান্নার কাজে যেতে যেতে এদিকে বাচ্চাটা, মেয়েটা কিন্তু বড় হচ্ছে কাজলের মা বাবার কাছে। আর বোনও থাকতো, কিন্তু সে তো কাজ করতো, আসা যাওয়া করতো। বিগত 7-8 মাস পর শুনতে পারলো বোন একজনের সাথে প্রেমে পড়েছে। যখন খোঁজ খবর নিল তখন জানতে পারলো যেই ছেলেটার সাথে প্রেম করে তার বোন, সেই ছেলেটা ভালো না, তার পরিবার অ্যাকচুয়ালিও ভালো না। জানতে পারে অনেক কিছু সেই ছেলেটার বাড়ির ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারপরেও তার বোন কোনো মতেই সেটা মানতে চাইছে না, ও ওকেই বিয়ে করবে। সেই ছেলেটাকে যখন কথা বলা হয়, এই কাজলের বাবা যখন কথা বলে, মা যখন কথা বলে, ছেলেটা বলে যে আমার কোনো অসুবিধা নেই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, ওর মেয়েকে আমি নেব, বাবা স্বীকৃতি দিয়ে আমি আমার কাছে রাখবো, পড়াশোনা শেখাবো। তখন সবাই বলল, বাড়ির লোক, যে ঠিক আছে, তাহলে পারে একটা কাজ করো, তুমিও হাতে 1-2 বছর টাইম নাও। ছেলেকে বলল, কাজলদের বাড়ি দিয়ে টাইম নাও, তুমিও কিছু টাকা পয়সা সেভিং করো। কাজলের বোনের উদ্দেশ্য বলল যে আমারও তো মেয়ে রান্নার কাজ করে, সবে সবে তো 1 বছর হয়ে গেছে, তখন 1 বছর হয়ে গেছে যখন কথা হয়। বলছে সবে তো স্বামী মারা গেল, একটা চক্ষু লজ্জাও তো লাগে, খারাপ লাগে, তাহলে ও কিছু টাকা একটা বছরে সেভিং করুক, তারপর না হয় তোমরা দুজন দুজন বিয়ে করো, আমাদের কোনো অমত থাকবে না, অতদিনে মেয়েটাও তো বড় হয়ে যাবে না, বাচ্চা তো মেয়েটা। তো ওরা তখন বলল যে ঠিক আছে। এবার কাজল বলে দিদিভাই হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমার বোন জামা কাপড় গুছিয়েছে ব্যাগের মধ্যে, জামা কাপড় গুছিয়ে ব্যাগের মধ্যে ওর মেয়েকে কোলে নিয়েছে। মেয়েকে কোলে নিয়ে, মেয়ের তখন কিন্তু 2 বছর বয়স, 2 বছর বয়স বাচ্চা মেয়েটার, আমি যখনের কথা এখন বলছি। মেয়েটাকে কোলে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে যখন বেরোচ্ছে, তখন সন্ধ্যাবেলা কাজলের মা রান্নার কাজ করে, উনি সবে ঘরে ঢুকছেন। উনি বললো কিরে তোর পিঠে ব্যাগ, কোথায় যাচ্ছিস? একটা জিনিস জানো তো, মা এমন একজন জিনিস না, মা সব কিছু কিন্তু অন্তরে অন্তরে আগে থেকে বুঝতে পারে। মা বুঝতে পেরেছিল আমার মেয়ে পালিয়ে যাচ্ছে। যখন
কাজলের বোনকে বলে তুই কোথায় যাচ্ছিস, ধরার চেষ্টা করে। তখন কাজলের বোন বাচ্চা মেয়েটাকে তার মায়ের কোলে ছেড়ে দিয়ে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় ছেলেটার কাছে। ছেলেটার কাছে পালিয়ে গিয়ে ওরা ওখান থেকে চেন্নাই চলে যায়। বাচ্চা মেয়েটা তখন কিন্তু এই কাজলের কাছেই মানুষ হতে থাকে। এইবার ঘটনাটা শুরু হলো এইখান থেকে, 10 মিনিট 56 সেকেন্ড। এখন থেকে এবার ভৌতিক ঘটনাটা শোনো। এটা আমি পুরো ঘটনাটা বললাম বোঝার জন্য। কাজল বলে, দিদি ভাই, যখন আমার বোনের মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও দেখতে ওর বাবার মতো, খুব সুন্দরী, মানে যে কেউ দেখলে ওকে কোলে জড়িয়ে আদর করবে, এত সুন্দর। আমরা যখন রাতের বেলা ঘুমাতাম তখন দেখতাম আমার বোনের মেয়েটা বসে বসে খেলা করতো। আমাদের বিছানার সামনেটা জানালা ছিল, গরমকাল, জানালা খোলা থাকতো। আমরা শুয়ে রয়েছি, মা, আমি আর বাচ্চাটাকে নিয়ে। ভাই কিন্তু আলাদা জায়গায় শুতো, বাবার সাথে পাশের ঘরে। বলছে ও রাতের বেলা খিলখিল খিলখিল করে হাসতো, একা একা কি যেন বলতো। আর একটা কথা, মা কথাটা বলতো না, ও শুধু বা 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 এরকম করতো। বাচ্চা তো তো আস্তে 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 বড় হচ্ছে আর সমানে ওই বা বা করতো। তো কাজলের মা একদিন বাচ্চা মেয়েটাকে বলে যে, এই কি রে, তুই দিদা বল, দিদা বলতে পারিস না, মাসি বলতে পারিস না, মা বলিস না, তো বাবাকে তুই কোনোদিন দেখেছিস বা 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 বলিস? কারণ যখন ওর বাবা মারা যায় তখন ও তো মায়ের গর্ভে, 3 মাস বয়স, ও তোর বাবাকে দেখেনি। যখন বাচ্চাটা 2 বছর ছাড়িয়ে 2.5 বছরে পড়েছে তখন সে বলে, কথা বলতে শিখেছে, অল্প অল্প বলে, অল্প অল্প বলে। তখন বাচ্চা মেয়েটা বলে, আমি আমার বাবার সাথে কথা বলি। মানে ও বোঝায় আর কি, এত ক্লিয়ার বলেনি কিন্তু বোঝায় যে ওর বাবার সাথে কথা বলে। এবার এই কথাটা কেউ কর্ণপাত করতো না, যে বাবাকেই কোনোদিন দেখেনি, ওইটুকুনি বাচ্চা মেয়ে, ও কি বাবা বাবা বলে, বাবার সাথে কথা বলে, হুর, এরকম বাবা হয় নাকি? দীর্ঘদিন এরকম করে চলতে থাকে। একদিন রাতের বেলা কাজল ঘুম থেকে উঠে দেখছে ও যেন বাইরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বা বাবা বাবা এরকম করছে। ওরা জিনিসটা আরো জোরালো হলো, চিন্তা, কি ব্যাপার, ও বাইরের দিকে রাতের বেলায় জানলা দিয়ে দেখে কেন বাবা বাবা বলে, দুপুরবেলা বা দিনের বেলা তো বলে না। তারপর থেকে শুরু হলো, যখন ও হাঁটতে শিখলো, যখন ও হাঁটতো ওকে কেউ পিছন দিয়ে ধাক্কা মেরে মেরে ফেলে দিত। যখনই ও হাঁটতো ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিত। যখন ফেলে দিত তখন ওকে জিজ্ঞেস করতো, এই তুই এরকম করে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিস কেন? তখন বাচ্চা মেয়েটা বুঝিয়ে বলতো, আমার বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আমার বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বুঝতে পারছো? তখন কাজলের মা বলে, তোর বাবাকে তুই চিনিস? তোর বাবা কিরম দেখতে বলতো, তোর বাবা তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবে? তখন ও বাচ্চা মেয়েটা বলতো, হ্যাঁ, আমাকে বাবা পেছনে থেকে ধাক্কা দিচ্ছে, আমি পড়ে যাচ্ছি, বলে খুব হাসতো, মানে খেলা করতো। একদিন কাজলের মা সন্ধ্যাবেলা, তারা অনেক দিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছে, একদিন সন্ধ্যাবেলা বাচ্চা মেয়েটাকে বলল, যখন একটু বড় হয় স্কুলে যায়, সেই সময়ের কথাই আসলাম এখন। তখন ওকে বলে, আচ্ছা তুই যে বলিস তোর বাবা তোর কাছে আসে, তোর বাবা তোর সাথে দেখা দেয়, তোকে ধাক্কা মেরে ফেলে দেয়, তোর সাথে গল্প করে, খুব ইয়ার্কি করে, কি রে, তোর বাবাকে তুই কোনোদিন দেখিসনি তো, তোর বাবাকে তুই দেখলে চিনবি? তখন বাচ্চা মেয়েটা বলে, হ্যাঁ আমি চিনতে পারবো। তখন আমাদের কাজল বলে, দিদি ভাই, আমার বোন আর ভগ্নিপতির বিয়ের পর ওরা একটা ফটো তুলেছিল, জয়েন্টে ফটো ফ্রেম বাঁধানো ছিল। যখন ভগ্নিপতি মারা যায় তখন বোনের বাড়ি থেকে সব জিনিস আনা হয়, তখন ওই ফটোটা আমার মা একটা ট্যাঙ্কি হয় না, বাক্সর ভিতর জামা কাপড়ের সাথে ঢুকিয়ে রেখেছিল। তখন আমার মা সন্ধ্যাবেলা আমার বোনের মেয়েটাকে বলে যে, আমি বাক্স খুলছি, এর মধ্যে অনেক ফটো আছে, দেখি তোর বাবা কোনটা, খুঁজে বের করতো। বলছে, দিদিভাই, আজ পর্যন্ত লোককে বললে হয়তো ভাববে মিথ্যে কথা, যদি পারি আমি ভয়েসটা এখানে সেট করে দেবো, দেখো। বলছে, লোকে ভাববে মিথ্যে কথা দিদিভাই, কিন্তু বিশ্বাস করো,
এক দণ্ডও মিথ্যা কথা বলছি না, ও খুঁজে খুঁজে ওর বাবা মায়ের ফটোটাই ও বের করে করে বলছে এই তো আমার বাবা, এই তো আমার বাবা। এটা কিভাবে হয়? কারণ ও তো ওর বাবাকে দেখেইনি, মাকে না ও আবছা আবছা মনে থাকতেও পারে, কারণ মা কোলে নিত, দুধ খাওয়াতো, হাঁটাতো, গল্প করতো, মায়ের সাথে কিছুটা সময় হলেও ছিল, কিন্তু বাবাকে তো দেখেইনি। তাহলে ও বাবার ফটো কি করে বের করলো? যাই হোক, তারপর বলে দিদিভাই আমরা তো অবাক হয়ে গেলাম যেটা কিভাবে সম্ভব। তারপর আমার বোন ওখান থেকে এসে আমাদের বাড়ির পেছনে কোনো পাড়াতে ভাড়া নিয়ে ঘর ছিল, তার স্বামী আসছে, আমরা পরে জানাজানি হয়, যাই। আর আমার ভাইকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে আমার বোনের বর। কোনো বিপদ হওয়ার আশঙ্কা বুঝলেই কেউ একটা অস্পষ্ট ছাওয়া এসে সেখান থেকে উদ্ধার করে দিত। এরকম ভাবে আমাদের মানে সবাইকে, আমার বোনের যে বর মারা যাওয়ার পর সবাইকে কিন্তু সেভ করতো, কোনো না কোনো কারণে কোথাও দিয়ে উদ্ধার করে দিত। বুঝতে পারছো দর্শক বন্ধুরা? কাজল ভৌমিক এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করে। এবার আমি তোমাদেরকে একটি ঘটনা বলবো। এই ঘটনাটা বলার জন্য আমি হুসপাস করছি, ঘটনাটা শোনো। আমাদের দুজন ভাই ঘটনাটা শেয়ার করে। ভাইয়ের বাড়ি হচ্ছে হলদিয়া। ভাই যোগাযোগ করে, ভাই বলে দিদি ভাই আমি আপনাকে একটা ঘটনা বলছি, আপনার ভালো লাগলে আপনি ঘটনাটা অবশ্যই শোনাবেন, যদি আপনার মনে হয় শোনানোর মতো। আপনি হলদিয়ায় দুবার কাজে এসছেন, আপনার ভিডিও দেখেছি, আপনি যে সুপার ন্যাচারাল পাওয়ার আপনার মধ্যে আছে সেটা আপনাকে দেখলে আপনার মুখের মধ্যেই বোঝা যায়। কিন্তু দিদি ভাই আমাদের এখানে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আজকে আপনাকে জানাবো। আর তারপরে একটা কথা বলবো যেটা সবাই চমকে উঠবে। ঘটনাটা বলি। সে ভাই বলে দিদি ভাই, দু ভাইয়ের নাম এখানে আমি হাইট রাখছি, তারা নাম বলতে বারণ করেছে অনেক করে। একজনের নাম আমি দিচ্ছি রানা, একজনের নাম দিলাম বাবলু। বড় জনের রানা, ছোট জনের নাম বাবলু, ঠিক আছে? রানা আমাকে বলে, ওই ভয়েস করে পাঠায়। রানা বলে দিদি ভাই আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, যখন এই বাড়িটা কেনা হয় না, বাড়িটা করা ছিল, একজন কলকাতার কোনো পার্টি বাড়িটা কিনেছিল, অনেক বড় বাগান বাড়ির মতো করেছিল। তারপর সে বিক্রি করার জন্য চারপাশে দোকানে দোকানে বলে যায়, মিষ্টির দোকান, চায়ের দোকান, এসব দোকানে বলে যায় যে আমি বাড়িটা বিক্রি করে দেবো। তো যেহেতু আমার বাবার ওখানে একটা দোকান আছে, তো আমার বাবার সাথে ওই চায়ের দোকানের যে কাকু একটা ভালো সম্পর্ক, দোকানে দোকানে থাকে। তো আমার বাবাকে একদিন বলে যে প্রতাপ, আমার বাবার নাম প্রতাপ, বলে প্রতাপ এরকম একটা বাড়ি বিক্রি আছে, তুমি কি নেবে? কারণ আমার বাবা একটা বাড়ি কিনবে, অনেকদিন ধরে প্ল্যান করছিল, সেটা আবার দু চারজনকে চায়ের দোকানে বসে গল্প টল্প করেছে যে একটা বাড়ি দেখ না এরকম কিনবো বা কিছু। তো চায়ের দোকানে সে কাকু বাবাকে বলে, তখন বাবা বলল যে কোথায় বাড়ি? বললো আরে এই তো আমাদের পাড়াতেই। বাবা যখন দেখে, বাবার তো বেশ পছন্দ হয়, কারণ বাবার নিজের পাড়াতেই জমি কেনার খুব ইচ্ছে ছিল, আর যেখানে একটা বাড়ি করা রয়েছে বাগান বাড়ির মতো, গাছপালা, ফুল গাছ, ফল গাছ সব আছে। আমার বাবা বাড়িটা কলকাতার সেই পার্টির সাথে কথা বলে, যার বাড়ি ছিল, বাবা বাড়িটা কেনে। 32 লাখ টাকা দিয়ে বাবা বাড়িটা নেয়। বাড়িটা নেওয়ার পর তারা কোনোদিন বলেনি, তারা ওই বাড়িতে থাকিও নি, তারা থাকলে তো আমরা এক পাড়াতে থাকি জানতাম, থাকিও নি। কিন্তু তারা দুবার তান্ত্রিক নিয়ে এসেছিল বাড়িতে, একজন গেরুয়া পোশাক পরা এক সন্ন্যাসী বাবাকে, আর একজন তান্ত্রিক নিয়ে এসেছিল মুসলিম কালো পোশাক পরা। এটা আমাদের গ্রামের লোক ফলো করেছিল, কিন্তু কি কারণে না কারণে সেটা আমরা জানি না। কিন্তু যখন আমরা বাড়িটা কিনি, কেনার পর গৃহপ্রবেশ করে আমার বাবা, কারণ তারা গৃহপ্রবেশ করেছিল তাদের মতো, বাবা যেতুনি কেনে দম দাম করে 1 মাস পর গৃহপ্রবেশ করে। পুরো গ্রামের আমাদের লোকজন সবাই ওই গৃহপ্রবেশে কিন্তু সামিল হয়। শুধু গৃহপ্রবেশ না, সকালবেলা মানে প্রসাদ খাওয়ানো হয়, ফল টল, সিন্নি। রাতের বেলা আবার এদিকে নিরামিষ পোলাও, তারপরে পায়েস, কাশ্মীরি আলুর দম, চাটনি, নানা রকম বেগুনি, এসব খাওয়ানো হয় রাতের বেলা সবাইকে।
আমার বাবা ওই বাড়িতে একা থাকতো রাতের বেলা। আমাদের তো বাড়ি আছে, আমরা কেউ যেতাম না, এমনি দিনের বেলা যেতাম, আড্ডা দিতাম, চলে আসতাম। আমার বাবা বলতো গৃহপ্রবেশের পর বাড়ি তো ফেলে রাখতে নেই, বাড়িতে থাকতে হয়। আমার বাবা গিয়ে ওই বাড়িতে বসবাস করত। বাবা দীর্ঘ কয়েকদিন থাকার পর একদিন মাকে কথাটা বলছে, আমরা শুনি কথাটা পাশের ঘরে পড়াশোনা করতে করতে। আমার মাকে বলছে, জানো ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই বাড়িটার না, ওটা অন্য। রাতের বেলা পুকুরে জলের খুব শব্দ পাই, ঝপাত 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 করে জলের একটা শব্দ আসে। মনে হয় যেন কেউ কাপড় কাচ্ছে, কেউ স্নান করছে, কেউ সাঁতার কাটছে জলের মধ্যে, মানে নানা রকম জলের শব্দ হতে থাকে। আমার মা তখন বলল, হতে পারে কোনো গরু টরু হবে বা হাঁস মুরগি হতে পারে। বাবা বললো, হাঁস মুরগি রাতের বেলা প্রত্যেকদিন স্নান করে গিয়ে, আর মানুষের মতো সাঁতারও কাটে? তো তখন আমার মা বলল, ও তুমি ওসব কান দেবে না তো, তুমি দেখোনি কোনো সময় জানলা খুললে তো আমাদের ওদিকে একটা জানলা আছে, দেখতে পারো। তখন আমার বাবা বলল, না আমি দেখিনি, কারণ আমার বাবা কিন্তু খুব সাহসী, কিন্তু একা থাকে তো ভীতু হয়ে যায়। বাবা বলে যে আমার কোনো সময় সাহস হয়নি জানলা খুলে দেখব, অনেকবার ভেবেছি কিন্তু সাহস হয়নি বলে আর জানলা খুলিনি। তখন আমার মা বলল, এবার যখন হবে আওয়াজ তখন খুলে দেখবে মন থেকে, তাহলে পারে এই যে একটা ভয় তোমার কেটে যাবে। কথা মতো কাজ। আমার বাবা যেদিন যায় সেদিনকে রাতে আবার ওরকম ছপাত 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 করে জলে শব্দ হচ্ছে, মনে হচ্ছে জলে কেউ সাঁতার কাটছে হাবুস ডুবুস করে। আমার বাবা জানলা খুলে, ঘর পুরো অন্ধকার, বাবা জানলা খুলে যখন পেছন দিকে পুকুরের দিকে দেখে, বাবা দেখছে একজন মহিলা কাপড় কাচ্ছে। একজন মহিলা মাথায় এতটা ঘোমটা টানা, সাদা রঙের কাপড় পরা, বেশ লম্বা। মহিলাটি বসে রয়েছে, বসে কাপড় কাচ্ছে, বেশ লম্বা। বাবার দেখে মুখ টুক পুরো শুকিয়ে গেছে। রাত তখন 2-2:30 বাজে। রাত 2-2:30 সময় পুকুরে বসে কেউ কাপড় কাটছে, তাও একজন মহিলা। বাবা দেখে দরজা বন্ধ করে দেয়, মানে জানলাটা বন্ধ করে দেয়। বাবা জানলা বন্ধ করে অনেকক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে থাকে। কাপড় কাচার সেরকম শব্দ হচ্ছে জলের, কাপড় কাচার জল যেন নাড়িয়ে নাড়িয়ে কাপড়টাকে ধুচ্ছে আবার ঠুকছে। বাবা বলল, এতক্ষণ ধরে কে বাবা রাত 2-2:30 সময় পুকুর পাড়ে অন্ধকারে গ্রামের কোন বউ যে এসে কাপড় কাচ্ছে? আমার বাবা কি করে, আস্তে করে গেট খুলে, লাইট টাইট কিছু জ্বালায়নি, পুরো অন্ধকার যেরকম ছিল সেরকম। বাবা কি করে, আমার বাবার ডান সাইডে পুকুরটা, বাবা কি করে দরজা দিয়ে বেরিয়ে বাঁ সাইড দিয়ে পেছন দিয়ে ঘুরে বাবা বাঁ দিকে আসে। ডান দিক দিয়ে ঘুরে আসলে বাবা পেছন দিক দিয়ে ভালো দেখতে পারবে। বাবা ঘুরে যখন পেছন দিক থেকে লুকিয়ে, একটা আতা গাছ আছে আমাদের বাড়ির জমিতে, আতা গাছটা ছোট, আতাও হয় কিন্তু খুব ঝাঁকড়া। বাবা ওখান থেকে দাঁড়িয়ে দেখে একটা বউ, মাথায় তার এতটা ঘোমটা টানা, সে দেখছে কি করে, সে চোখে মুখে হাতও দিচ্ছে না, ঘোমটা উঠাচ্ছে না, সরাচ্ছে না, সে কাপড় কাচ্ছে, জলের মধ্যে কাপড়টা নাড়ছে আবার থুপছে। আমার বাবা দেখে, বাবা দেখার পর কোনো রকমে বাবা দেখেও কাপড় কেচেই যাচ্ছে, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবার খুব ভয় লাগে, গা কাঁটা দিয়ে ওঠে। বাবা চলে যায় ঘরের মধ্যে, ঘরের মধ্যে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। সকালবেলা বাবার প্রচন্ড জ্বর, বাবা বাড়ি আসতে পারেনি। মা ছোট ভাইকে নিয়ে যায়। মা গিয়ে বলল, কি গো তুমি এখনো যাওনি, কি হয়েছে? বাবা বলল, কালকে রাতে আমি এরম এরম দেখেছি একজন মহিলাকে, আমি এখানে আর একা থাকবো না, ঠিক আছে? আর কি ব্যাপার এটা কাউকে বলতে হবে। তখন মা বলল, তাহলে একটা কাজ করো, আমাদের বাড়ির ওখানে তো কালী মায়ের মন্দির আছে, ওখানে ব্রাহ্মণকে কথাটা পারি, ব্রাহ্মণ মশাই কি বলে একবার দেখি। তখন আমার বাবা বলল যে না, এখন ব্রাহ্মণকে বলতে হবে না, কারণ দেখো একটা পাড়াতে বলো, গ্রামে শহরে সব জায়গায় যেরকম ভালো করলেও মানুষ কানাফুসা করে, তোমার সাথে খারাপ হলেও মানুষ তার আবার খুব আনন্দ হবে। বাবা তার জন্য বললো পাঁচ কান করার দরকার নেই। এই কথা বলে বাবা কিন্তু নিজে আবার চায়ের দোকানের কাকুকে গিয়ে সব বলে। কাকু যেহেতু উনি দেখে দেয়, তখন সে কাকু বলছে, কি বলছো তুমি,
তার মানে এ কি, তাই জন্য কি বাড়িটা বিক্রি করে দিল কলকাতার পার্টি? তখন বলছে তা তো জানি না, তারা তো এসে কোনোদিন থাকিনি। তাহলে তারা আসতো, ঘুরতো ফিরতো, পিকনিক টিকনিক করতো, চলে যেত, রাতে তো কোনো সময় থাকেনি, কিন্তু তারা তান্ত্রিক ওঝা নিয়ে এসছে। তারা কি কিছু টের পেয়েছিল, স্বপ্ন টপ্ন পেয়েছিল? এসব মানে একটা আলোচনা হয়, আস্তে আস্তে পাড়ায় রসকান হয়ে যায় কথাটা। একদিন হঠাৎ আমাদেরকে বাবলু আর ও দাদা রানা, ওরা বলে যে আমার মামার ছেলে আসে, বড় ছেলে, ও এসব প্যারানর্মাল বিষয় নিয়ে পড়াশোনা করছে কলকাতা ইউনিভার্সিটি থেকে। ও আসে, ও আসতে তখন সব কথাটা আমার মা বলে মামার ছেলেকে। তখন বলছে যে এরকম হচ্ছে, আচ্ছা আজকে রাতে তাহলে আমি গিয়ে থাকবো, দেখবো তো, আমাকে ওই বাড়ির চাবি দেবে। তখন আমার বাবা বলল না, তুই একা থাকবি না, আমি তোর সাথে যাব। তারা দুজনে গিয়ে ওখানে থাকে। রাতের বেলা সেম ওরকম কাপড় কাচ্ছে। তারপর তারা দেখে কাপড় কাচা হয়ে গেলে সে কাপড়গুলো মাঠের মধ্যে রেখে সে বউটা জলের মধ্যে নেমে পড়ে। একদম সোজা হাঁটতে 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 রাত্রেবেলা 2-2:30-এর সময় অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে, চারপাশে জোনাকির শব্দ, অন্ধকারে পুকুরের মধ্যে নেমে গেল। মানে পুকুর তো বাঁধানোও না, জঙ্গলে ভরা চারপাশে, গ্রামের পুকুর যেরকম হয়, নেমে গিয়ে জলের মধ্যে মানে ডুবছে, মাঝখানে চলে গেল। এত লম্বা বউটা, মানে একদম পুকুরের মাঝ বরাবর গিয়েও তার এতটা দেখা যাচ্ছে। বলছে সে স্নান করে উঠলো, ওরকমই ঘোমটা দেওয়া, তার জন্য শাড়ি যেন ভেজেই না, ওরকমই ঘোমটা মাথায়। সে আবার উঠে কাপড় নিয়ে একদম সোজা চলে গেল সেই আমবাগানের ভিতর দিয়ে। এই দৃশ্য যখন দেখে তখন মামার ছেলে বলে যে যাকে তোমরা দেখছো এটা কোনো মহিলা না, এটা একটা আত্মা, এটা একটা আত্মা, সেইখানে আসে, এর একটা কোনো রহস্য আছে। আমার মামার ছেলে সে রহস্য ভেদ করলো পরের দিন সকালবেলা। আমার বাবা বলে এই বাড়ি আমি বিক্রি করে দেবো, আমার দরকার নেই। আমার মামার ছেলে যেই পথে সে মহিলা রাতের বেলা যায়, ওই পথে ও সকালবেলা যায় আমাদেরকে নিয়ে। ওইদিকে যখন যাই তখন আমরা খোঁজ নিলাম একজনের বাড়িতে গিয়ে, যে তারই বৌমা কলকাতার মেয়ে ছিল, এখানে এসে এখানের মতো রীতি রিবাজ করতো, ঘোমটা দেওয়া। অনেক আগেকারের ঘটনা, আজকের না, প্রায় ধরে নাও 40-42 বছর আগেকারের ঘটনা। সেই বউটা কোনোদিন পুকুরে স্নান করেনি, সেই বউটা কোনোদিন পুকুরে কাপড় কাচেনি, কলকাতার ভালো পরিবারের মেয়ে। এখানে কোনো কারণে বিয়ে হয়ে আসে, দেখাশোনা করে বিয়ে হয়, কি কারণে এখানে বিয়ে দেয় জানা নেই। কিন্তু সেই মেয়েটাকে তার দজ্জাল শাশুড়ি পুকুরে পাঠাতো। সন্ধ্যাবেলা কাপড় কেচে নিয়ে আয়, স্বামী কাজ করে আসতো, স্বামীর জামা কাপড় সন্ধ্যাবেলা কাচতে হবে। মানে বউটা ছিল একটুখানি ছুচিবাই টাইপের, মানে হয় না ওই বারবার হাত ধোয়া পা ধোয়া, মানে এরকম ছিল। আর বউটাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, ওকে জামা কাপড় ধুতে হবে আর নিজেকে স্নান করে ওই জামা কাপড় নিয়ে বাড়িতে আসতে হবে। ওই বউটা পুকুরে ডুবে মারা যায়। আর প্রত্যেক দিন ওই জন্য ও রাতের বেলা কাপড় কাচে আর স্নান করে আবার ওই আমবাগানের পথর বাড়ি ফেরে। এরকম ঘটনাটা। আর প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা, একটা কাজলের আর একটা রানা, দু ভাইয়ের আর একটা আমাদের বোনের ঘটনা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। চলো আমরা এবার কমেন্টে তাড়াতাড়ি নামগুলো পড়ে নিই। প্রথম কমেন্ট করেছো স্বপ্না বাজাল দিদি ভাই, তারপরে কমেন্ট করেছো মীরা, তারপরে কমেন্ট করেছো সুবর্ণা মন্ডল দিদি ভাই, তারপরে দীপনিয়াতি দীপ, 1 মিনিট, ঘোষ, দীপানওয়াতা ঘোষ, দীপান্বিতা, আচ্ছা। তারপর কমেন্ট করেছো দীপান্বিতা ঘোষ দিদি ভাই, আমার জন্ম 12-10-1990 সালে, আমার সন্তান কবে হবে বলতে পারেন, আপনি আশীর্বাদ করুন। তোমার তো সন্তান কবে হবে সেটা বলতে পারবো তোমার ফটো দেখলে, আমি তো ফেস রিডিং করি, তোমার ফটো হোয়াটসঅ্যাপে দাও আমি বলে দেবো। তারপরে আমাদের মৌ চক্রবর্তী কমেন্ট করে, তারপরে সুমনা ভট্টাচার্যা, ক্রিয়েশন অফ টোটা, পুলক চক্রবর্তী ভাই, বনানী কর্মকার দিদি ভাই, রীনা রাজাক
কমেন্ট করেছো, বলেছো দিদিভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপ করতে হবে। তারপরে পুষ্প দত্ত বলেছো সোনা দিদি, হ্যাঁ বোন। তারপরে কমেন্ট করেছো সোদপুরে একটি বাড়ি আছে, রিনা বলেছো আমরা বিক্রি করতে চাই কিন্তু কিছুতেই বিক্রি করতে পারছি না, ব্যাপার কি ব্যাপার বুঝতে পারছি না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, দেন বাড়ির একটা ভিডিও করে পাঠাও, আমি বলে দেবো কেউ কিছু করে রেখেছে কিনা। পাপ্পু দে, প্রদীপ দাস, প্রিন্স শ্রাবণ, পিন্টু ঘোষ, রূপসা শেঠ, সুকন্যা বং, হিন্দু হেসেল, সুজাতা, সুদীপ্ত ব্যানার্জি, সরি, রূপসা শেঠ, সন্তুর দুনিয়া, শিলা চ্যাটার্জি, তারপর জলি হাজরা দিদিভাই, কিষাণু মান্না। তারপরে কমেন্ট করেছো এস দেব রয়, ডি এস এস বি ফ্যামিলি, শ্রাবণী হাজরা, রূপা দে, কৌশিকী ঘোষ, দত্ত চ্যানেল, বিদিশা সরকার। তারপরে মিম কমেন্ট করেছো বাংলাদেশ থেকে, সোমা দাস পরিবার থেকে, আব্দুল হক ভাই কমেন্ট করেছো বাংলাদেশ থেকে, প্যান্থার গেমিং মুম্বাইটি কমেন্ট করেছো আসাম থেকে। সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।